হুমায়ুন আজাদ প্রথাবিরোধী লেখক হিসেবে বাংলাদেশের সবচেয়ে আলোচিত। তিনি মেনে নেননি কিছুই, সভ্যতা, শিল্পকলা, বিশ্বাস ও চেতনার প্রথাগত সবকিছুই তিনি ত্যাগ করেছেন। প্রথা বিরোধী বলতে আমি যা বুঝি তা হচ্ছে গত 4000 বছর ধরে যে বিশ্বাসগুলো, যে বিধিবিধানগুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছে এবং যেগুলোকে সত্য, ধ্রুব, অবশ্য মান্য বলে আমাদের বিশ্বাস করতে বলা হয়, এগুলো কিন্তু আমি গ্রহণ করি। সেটা ধর্মের ক্ষেত্রে তো বিন্দুমাত্র গ্রহণ করিনি, সমাজের ক্ষেত্রে গ্রহণ করিনি, এমনকি বলে যে সাহিত্য, যে কবিতার যে প্রথাগত রূপ, সেই প্রথাগত রূপ আমি উপভোগ করি, কিন্তু আমি প্রথাগত রূপের কবিতা সৃষ্টি করতে চাইনি। নারীবাদ আমার একটি প্রিয় বিষয়। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন নারীবাদীদের লেখা বই পড়েছি, কিনে রেখেছি, সব পড়িনি। এডিনবরে আমি প্রচুর বই কিনে রেখেছি। পরে আমি তো এনে বই লিখেছি যেটি নানাভাবেই সাড়া জাগিয়েছে, নিষিদ্ধ হয়েছিল। নারীবাদ, আমি পেশাদার নারীবাদী নই, ওই বিষয়ে আমি প্রকল্প করি না, কিন্তু আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি এই জন্য যে গত এই 20 শতাব্দীতে বলা যায় নারীবাদীরা যে অসামান্য মৌলিক চিন্তা করেছেন এই সমাজ সভ্যতা সম্পর্কে, পুরুষেরা ততটা মৌলিক চিন্তা করেনি। তাদের চিন্তা অত্যন্ত মৌলিক এবং বলা যাক এই প্রথাগত সমাজকে ভেঙে নতুন সমাজ গড়ার জন্য। 3000 বছর 4000 বছর ধরে নারীদের বন্দী করে রাখা হয়েছে। শুধু তাই নয়, বর্তমান সভ্যতা কিন্তু পুরুষদেরও বন্দী করে রেখেছে। বর্তমান সমাজ ব্যবস্থা যা পৃথিবী জুড়ে চলছে, এই ধর্ম, এই সমাজ এবং সমাজের অজস্র বিধিবিধান, অজস্র আনুষ্ঠানিকতা, এগুলো নারীকে তো বন্দী করেছে, পুরুষকেও স্বাধীন করেনি। নারী এবং পুরুষ দুটোকেই বিকৃত মানুষে পরিণত করেছে। তার সৃষ্টির মধ্যে আরও রয়েছে রবীন্দ্র প্রবন্ধ রাষ্ট্র ও সমাজ চিন্তা, শামসুর রহমান নিঃসঙ্গ শেরপা, নারী, নিবিড় নীলিমা, আধার ও অধেয়, আমার অবিশ্বাস, দ্বিতীয় লিঙ্গ সহ বহু প্রবন্ধ। প্রথাবিরোধী এই লেখকের অধিকাংশ সময়ই কাটে পড়াশুনো আর লেখালেখি নিয়ে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই এখন। আমাকে দেখতে কেমন মনে হয় আমি জানি না, কিন্তু আমি কিন্তু খুবই প্রবীণ অধ্যাপক, ফলে আমার খুব বেশি পড়াতে হয় না। সপ্তাহে 50 মিনিট আমি পড়াই এবং বাকি সময়টা আমি পড়ি এবং লিখি। আমি সকালবেলায় লিখি, প্রতিদিনই লেখার চেষ্টা করি এবং 2 পাতা লেখার চেষ্টা করি, এবং সময় তো কাটে একাই, সাধারণত একাই কাটে। এবং আমার যে পড়ার ঘরটি রয়েছে সেখানে আমি অধিকাংশ সময় কাটাই। আমার কম্পিউটারের সঙ্গে আমি লেখার চেষ্টা করি, লিখি আর পড়ি তো প্রায় সব সময়। যখনই আমি বাসায় থাকি পড়ি, বিকেলে হাটে সরোয়ার্দী উদ্যানে যাই, কখনো আজ মার্কেটে যাই, শাহবাগে যাই। এই অত্যন্ত বলা যায় সীমাবদ্ধ জীবন। বাংলা সাহিত্যের সীমাবদ্ধতার একটি কারণ হচ্ছে লেখকদের জীবনে সীমাবদ্ধ এবং অন্যদের চিন্তার জগৎ সীমাবদ্ধ, কিন্তু আমি চিন্তাটাকে একটু সীমামুক্ত রাখতে চাই। ডক্টর হুমায়ুন আজাদের ছাত্র জীবন কাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি যান এডিনবরায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। 3 বছর আমি এডিনবরায় ছিলাম। এমন একটি বিদ্যা পড়তে গিয়েছিলাম যে বিদ্যা সম্পর্কে আমার কোনো আগের ধারণাই ছিল না, ভাষা বিজ্ঞান। এবং সেখানে 3 বছর আমি সাহিত্য থেকে এত দূরে ছিলাম। আমি পড়েছি কবিতা এবং বিশেষ করে নারীবাদী লেখা আমি এডিনবরা থাকতে প্রচুর পড়েছি, কিন্তু আমার প্রধান কাজ ছিল ভাষা বিজ্ঞান। তার ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে প্রোনোমিনালাইজেশন ইন বেঙ্গলি, বাংলা ভাষার শত্রুমিত্র, বাক্যতত্ত্ব, বাংলা ভাষা প্রথম ও দ্বিতীয় খণ্ড, তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান সহ আরও কিছু গ্রন্থ। ডক্টর হুমায়ুন আজাদের পরিচয় যেমন প্রথাবিরোধী লেখক বা সমালোচক হিসেবে, তেমনিভাবেই তিনি পরিচিত কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, দার্শনিক ও কিশোর সাহিত্যিক হিসেবে। বহুমুখী প্রতিভায় অদ্বিতীয় এ বহুমাত্রিক লেখকের জন্ম বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে, বাংলা 1354 14ই বৈশাখ।
এই বাড়িতে, এই গ্রামে আমি জন্মেছিলাম 54 বছর আগে। তখন এমন ছিল না, আমাদের বাড়িঘর সব বদলে গেছে। এখানে অন্যরকম ঘর ছিল। আমি ওইদিকে একটি ঘরে বসে পড়তাম, একাই পড়তাম। অবশ্যই ঘর বারবার বদলেছে। এখন আমার গ্রামই বদলে গেছে। যেমন ওইদিকে ছিল গভীর জঙ্গল, আমরা বলতাম চান্দার আড়া। আড়া অর্থ বোধহয় জঙ্গল। তারপর এইদিকে আমাদের একটি ছোট্ট কবর আছে। এখানে 3 জন আছেন, আমার দাদা, দাদি এবং আমার বাবাও রয়েছেন। এবং ছেলেবেলায় আমার একটি বড় অভিজ্ঞতা ঘটেছিল এই কবরেই। একদিন সন্ধ্যায়, এটা আমাদের বাড়ির পেছনের দিকে ছিল, যে বেলি ফুল ফুটে সমস্ত এলাকা সাদা হয়ে আছে। আমরা অবশ্যই বেলি ফুলকে বলি কড়ি ফুল। আমি অনেকদিন বেলি ফুল কাকে বলে জানতাম না, কড়ি ফুলই জানতাম। এবং এই বাড়ির সঙ্গে আমার সমস্ত কিছু জড়িয়ে আছে। এই খেজুর গাছ আমার ছেলেবেলায় ছিল অত্যন্ত প্রিয় এই গাছটি আমার, কারণ এই রস খেয়েছি। এমনকি দিনের বেলায় যে রস পড়ে তাকে ঝরা বলে আমাদের এলাকায়, সেটা আমাদের খুব প্রিয় ব্যাপার ছিল। আমাদের চারপাশ তখন, যখন ছোট ছিলাম, তখন ভয়ে ভরা ছিল। মা বলতো ওদিকে যাবে না, বাবা বলতো ওদিকে যাবে না, ওদিকে ভূত রয়েছে, ওইদিকে প্রেত রয়েছে। এবং কার্তিক মাস এলে ভয়াবহ কলেরা রয়েছে, এবং বসন্তকাল এলে ভয়ঙ্কর বসন্ত রয়েছে। এই সমস্ত বিভীষিকার মধ্যে, ভয়ের মধ্যে এবং স্বপ্নের মধ্যে ছোটবেলায় আমরা বড় হয়েছি, আমি বড় হয়েছি। বইয়ের খুব অভাব ছিল রাড়ীখালে। সাধারণত পাঠ্যপুস্তক ছাড়া বই পাওয়া যেত না, কিন্তু বইয়ের প্রতি এক সময় আমার খুবই আগ্রহ জেগে ওঠে। আমার মাকে আমরা সবসময় তুমি বলতাম, বাবাকে অবশ্যই আপনি বলতাম। তবে আমার মা যখন বয়স কম ছিল অত্যন্ত শক্তিশালী মহিলা ছিলেন, শাসক ছিলেন, তার কথায় সবাই চলতো। আর আমার বাবা ছিলেন ব্যর্থ মানুষ, আমার থেকেও ব্যর্থ ছিলেন, এবং তার কথায় খুব বেশি কাজ হতো না। কিন্তু বাবাকে আমরা আপনি বলতাম। বাবা এখন নেই, মাও আছে, কিন্তু সেও এখন প্রায় বাইরেই আছে এবং সারাক্ষণ একা, এবং মনে হয় যে সবকিছুর বাইরে পড়ে গেছে। এটা জঙ্গল, কিন্তু এখানে আমার একটি ছোট ভাইয়ের কবর রয়েছে। আমি যখন 9-এ পড়ি, ও আমার খুবই প্রিয় ছিল, 2.5 বছরের মতো, সবসময় আমার সঙ্গে থাকতো। ও হঠাৎ কলেরায় মারা গেল। আমরা এত দুঃখ পেয়েছিলাম, আমরা বোধহয় 2-3 মাস ঠিক মতো খাইনি। এবং পরে আমার ফুলের গন্ধে ঘুম আসে না, ওকে নিয়ে একটি লেখা লিখেছিলাম, সবচেয়ে যে ছোট পিড়িখানে। এবং ওই লেখাটি আমি এখনো পড়তে পারি না। পরম আধুনিক এ লেখকের কাছে পল্লী ও নগরের কোনো বিরোধ নেই। নগরকে করে তোলেন তিনি পল্লী, আর পল্লীকে নগর। নিজ গ্রামের জন্য তার ভালোবাসা সীমাহীন। তার গ্রাম এমন এক ফুল যার গন্ধে ঘুম আসে না। এ গ্রাম তাকে ডাকে, এ গ্রামকে তিনি ডাকেন। 1 দশক পর রাড়ীখাল গিয়ে পৌঁছুতেই আমার গাড়ির উপর অবিরল পড়তে লাগলো চাপ চাপ কবরের মাটি। আমি দরজা ঠেলে খুলতে পারছি না। আমার 5 বছরের পুত্র যেই প্রথম এসেছে রাড়ীখালে, নিজের বাড়িতে লাফিয়ে নামলো। তার পায়ের ঘষায় 5 হাত ছুলে গেল রাড়ীখাল। মনে হলো রাড়ীখাল ওরই মতো কারো পায়ের জন্য অপেক্ষা করছিল। আমার মেয়েরা কলকল ঝলমল করে তাদের অচেনা রাড়ীখালকে এক ঝাঁক শালিকের মতো মাতিয়ে তুলল। 2টি পাখি ফিরে পেয়ে রাড়ীখাল ডাল মেলতে লাগলো দিকে দিকে। একটা অরণ্যের সূচনা ঘটল। আমি শুধু একলা গাড়িতে চাপা পড়তে লাগলাম চাপ চাপ মাটির গভীরে। বহু কবিতার বই রয়েছে তার। অলৌকিক স্টিমার, জলচিতাবাগ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু, কাব্য সংগ্রহ প্রভৃতি। বহুমাত্রিক এই লেখকের শিক্ষা জীবন শুরু হয় এই প্রাথমিক বিদ্যালয় থেকেই। এটা আমার প্রাথমিক বিদ্যালয়, আমার জীবনের প্রথম বিশ্ববিদ্যালয়। এখানে আমি অর্জন করেছিলাম আমার জীবনের সবচেয়ে মৌলিক জ্ঞান। আমি অক্ষর শিখেছিলাম, সংখ্যা শিখেছিলাম, হ্রস্ব ই, দীর্ঘ ই, স্বরেয়, স্বরেয়া।
এবং এখানে যে মৌলিক জ্ঞান অর্জন করেছিলাম, আমার মনে হয় তার চেয়ে বেশি মৌলিক জ্ঞান আমি আর কোথাও অর্জন করিনি। এবং এই স্কুলের জন্য আমার গভীর মায়া রয়েছে। এই স্কুল আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই ভিটাতেই একসময় ছিল রাড়ীখাল হাই স্কুল, যেখানে দেখেছিলেন তিনি স্বপ্ন, যেখানে পড়াশোনার সাথে সাথে তার মাঝে ঢুকেছিল অবিশ্বাসের বীজ। এটা আমার স্কুল। স্কুল তো এখন নেই। স্যার জেসি বোস ইনস্টিটিউশন বা রাড়ীখাল উচ্চ বিদ্যালয়। আমি ওই যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে 3 থেকে পাশ করে এই স্কুলে ভর্তি হয়েছিলাম 4-এ। 3-তে আমি পড়িনি। এবং এই স্কুলে কখন ভর্তি হব, এটা একটি বড় স্বপ্ন ছিল। এখানে দীর্ঘ টিনের ঘর ছিল এবং দুভাগে ভাগ করা। এদিক ছিল 3 থেকে শুরু করে 7, আর তারপরে কিছুটা পেরিয়ে ছিল 8 থেকে ক্লাস 10, এবং ছিল স্যারদের ঘর এবং আমাদের হেডমাস্টার স্যারের ঘর। এখানে ছিল একটি বিশাল বট গাছ। আমাদের স্যাররা যারা ছিলেন তারা অত্যন্ত মন দিয়েই পড়াতেন বলা যায়। দুজন স্যারের কথা আমার খুবই মনে পড়ে। একজন আমাদের হেডমাস্টার আব্দুল আজিজ এবং আরেকজন বিষ্ণুপদ সেন, যাকে আমরা আমাদের স্কুলের সবচেয়ে সেরা শিক্ষক বলে মনে করেছি, এবং সবার কাছে বিষ্ণুপদ সেন শ্রেষ্ঠ শিক্ষক, এতে সন্দেহ নেই। আমি এই 4 থেকে মনে মনে একটি প্রতিযোগিতার ভেতর দিয়ে গিয়েছি। ভেবেছি কবে প্রথম হব। প্রথম ফার্স্ট হয়েছিলাম ক্লাস 10 ওঠার সময়। তারপর আমি নানা রকম ফার্স্ট হয়েছে, কিন্তু ওই যে 10-এ উঠেছিলাম ফার্স্ট হয়ে, সেটি ছিল জীবনে একটি অসাধারণ ঘটনা। সারা পড়ে গিয়েছিল যে অন্যরকম একটি ঘটনা ঘটে গেছে রাড়ীখাল হাই স্কুলে। আমার স্যারদের মধ্যে একজনই এখন বেঁচে আছেন। তিনি নুরুল হোসেন, আমার অত্যন্ত প্রিয় স্যার এবং দীর্ঘজীবী বটে। আমার মনে পড়ে যে আমরা যখন 6-7-এ পড়ি, তখন আমার এই স্যারই আমাদের মধ্যে এক ধরনের অবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন। তিনি এখনো কিন্তু এই রাড়ীখালে একজন অবিশ্বাসী মানুষ হিসেবে খুব বিখ্যাতই বলা ভালো। এবং আমাদের মনে যে নানা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্ন জাগার পেছনে আমার হোসেন স্যারের একটি বড় ভূমিকা ছিল। এই জলধি কুটিরকে ঘিরে রয়েছে তার ছোটবেলার হাজারো স্মৃতি। ছেলেবেলায় আমাদের বাড়ি থেকে ভাগ্যকুল যাওয়ার সময় বা ভাগ্যকুল থেকে বাড়িতে ফেরার সময় কতদিন সেখানে বসেছি। এই ঘরের 4 কোণায় 4টি ছবি ছিল এবং ছবির নিচে লেখা ছিল যে এই ছেলেটি বিলেতে পড়তে গিয়েছিল, পড়তে গিয়ে সেখানে মারা যায় এবং তার স্মৃতিতে এই বিশ্রামের জন্য ঘরটি তৈরি করা হয়। এবং সে পাথরের স্নিগ্ধ এবং শীতল হয়ে যাওয়ার মতো ঘর। আমরা এখানে এসে বসতাম এবং বারবার তার ছবির দিকে তাকাতাম। এবং অল্প বয়সে মরে গেছে, কেন মানুষ মরে যায়, কেন অল্প বয়সে মরে যায়, এসব কথা ভাবতাম। এবং এই চৈত্র এবং বৈশাখের এবং আগুন জ্বলা বৈশাখ মাসে বাতাস হাহাকার করত, আমাদের বুকও হাহাকার করত। আর একটু ভয় জাগতো, আমরা কি বাঁচবো, আমি কি বাঁচবো, আমি কি এই বয়সে মরে যাব, এমন একটি হাহাকার জাগতো। বহুমাত্রিক এ লেখকের সৃষ্টির অনুপ্রেরণার মূলে রয়েছে রাড়ীখাল। পল্লীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। এর ধান, এর শস্য, এর মেঘ, এর ঝড়, এর বন্যা, এর বর্ষণ, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। এমনকি সেই ছেলেবেলায় যখন দূর থেকে বিয়ের বাড়ির মাইকের গানের শব্দ ভেসে আসতো, তার সুর আমাকে মুগ্ধ করতো। কিন্তু একটি জিনিস হয়েছে যে আমি যেমন প্রথাগত বিশ্বাসগুলো বাল্যকাল থেকে অনেকটা ছেড়ে দিয়েছি, ঠিক লোকজ যে ভাবনা চিন্তা, লোকজ ব্যাপারের প্রতি কিন্তু আমার খুব বেশি অনুরাগ জন্মেনি। আমি লোকজ সাহিত্য সৃষ্টি করিনি এবং তখনও আমার মনে হয়নি। আমি ক্রমশ যতই সামনের দিকে গেছি, মনে হচ্ছে আমাকে যেতে হবে আধুনিকতার দিকে, যেতে হবে বিশ্বের দিকে, যেতে হবে আন্তর্জাতিকতার দিকে। শুধু পুরনো কতগুলো আবেগ
পুরনো কতগুলো বিশ্বাস তার মধ্যে পড়ে থাকা যাবে না। হুমায়ুন আজাদ রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে 56,000 বর্গমাইল, সবকিছু ভেঙে পড়ে, শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ, কবি অথবা দণ্ডিত অপুরুষ প্রভৃতি। বহুমুখী প্রতিভায় অদ্বিতীয় এই লেখক তার জীবনে অবসরকে ঠাঁই দেননি। আসলে অবসর কাকে বলে আমি বুঝি না। বাল্যকাল থেকেই অবসর বলে আমার কিছু ছিল এমন নয়। আমি সবসময় পড়ি বা লিখি, আর ঠিক অবসর পেয়ে গেছি এবং এই অবসর আমি কি করে কাটাবো এরকম অবস্থা আমার কখনো হয় না। আমি কখনো কখনো লিখি না বা পড়ি না, তখন আমি পার্কে হাঁটতে যাই বা কখনো এই তরুণদের সঙ্গে গল্প করার জন্য হয়তো আজিজ মার্কেট বা সরোয়ার্দী উদ্যানে যাই। কিন্তু আমি বঙ্গভবন বা মন্ত্রীদের নিমন্ত্রণে খুব বেশি যাই না, প্রায় যাই না বলা যায়। আমি বহু উঁচু উঁচু নিমন্ত্রণ তো পাই, সেগুলোতে গিয়ে সন্ধ্যা খুব প্রমোদের সঙ্গে উপভোগ করা সম্ভব, কিন্তু আমি সেগুলোতে যাই না। খারাপ লাগে তো অনেক কিছুই, আমার চারপাশে তো এখন খারাপ হয়ে উঠেছে। এই নগর খারাপ হয়ে উঠেছে, এই রাজনীতি, এই মৌলবাদ, এই কপটতা, এই ধর্মান্ধতা, সবকিছুই চারপাশ তো এখন খারাপ দ্বারা আক্রান্ত। খারাপ, খুব বেশি খারাপ লাগে। ভালো লাগে, ভালো যে লাগে না এমন নয়, যেমন জীবন খুবই ভালো লাগে। আর যদি বাইরের দিকে তাকাই, ভালো লাগে গ্রামে চলে যাওয়া, সবুজ প্রকৃতি দেখা, আকাশ দেখা, বই পড়া, কোন কোন তরুণীর মুখ দেখাও ভালো লাগে, এতে কোনো সন্দেহ নেই। জীবন এইগুলো জীবনের খুব মূল্যবান ব্যাপার। এই রাজনীতি করা, এই স্লোগানের থেকে একটি পাখির দিকে তাকিয়ে থাকতে অনেক সুখ পাওয়া যায়। নানা ক্ষেত্রে বিখ্যাত বিজ্ঞান মনস্ক এই লেখক সৃষ্টির মাঝেই রাখতে চান নিজেকে। আমি তো অনেক শাখায় লিখেছি, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্য সমালোচনা, ভাষা বিজ্ঞান, কিশোর সাহিত্য, এমনকি দর্শন, সেটাও বলা যায়। আমার বলা যায় যে দুটো সত্তা রয়েছে। কবিরা বা সৃষ্টিশীলেরা শুধু সৃষ্টিশীলই থাকেন, তারা সৃষ্টি করেন, স্বপ্নকে বাস্তবায়িত করেন, রূপায়িত করেন, বা জীবনকে রূপায়িত করেন। আর আরেকটি দিক, তারা সাধারণত বিশ্লেষণ ধর্মী হন না। আমার দুটো দিক রয়েছে। একদিকে যেমন আমি আবেগ কাতর হই, স্বপ্নে মুগ্ধ হই বা সৌন্দর্যে মুগ্ধ হই এবং তাকে শিল্পে রূপায়িত করতে চাই, কবিতায় বা উপন্যাসে বা ছোট গল্পে। আবার যা কিছু সৃষ্টি হচ্ছে চারপাশে, এই জগৎকে, এই জগতের জীবনযাপন পদ্ধতিকে, এবং যে সাহিত্য সৃষ্টি হয়েছে বা যে ভাষা রয়েছে, যেমন বাংলা ভাষা আমার একটি নিজস্ব মাতৃভূমির মতো। আমি তো বলি যে আমার দুটি মাতৃভূমি রয়েছে, বাংলাদেশ এবং বাংলা ভাষা। আমি কতদিন বাঁচবো জানি না, আমারও সে 200, 300, 400 বছর বাঁচার মতো পাগলামো নেই। আমি আর 30 বছর যদি বাঁচি তাহলেই খুব সুখ পাবো। আমি এখন ভাবছি একটি উপন্যাস লিখব, এবং ওই সিমোন দ্য বুভুয়ার যে বইটি আমি এবার অনুবাদ করেছি, সেটির আরো 100 পৃষ্ঠার মতো অনুবাদ করব, কারণ এবার সম্পূর্ণ হয়নি। বাংলা কবিতা নিয়ে একটি বই লেখারও আমার ইচ্ছে রয়েছে, একটি চ্যাপ্টার লিখেছিলামও, কিন্তু সেটি লিখতে গেলে আমি অসুস্থ হয়ে পড়ি, কারণ আমি এমন কিছু মৌলিক কথা বলতে চাই, সেটি আমি লিখতে গেলে খুব আর এগোতে চায় না। এবং ভবিষ্যতে যদি বেঁচে থাকি এবং সক্রিয় থাকি, তাহলে লিখব, লেখা থামবে না। সবকিছুর পরও তার মন পড়ে থাকে গ্রামে। বারবার তিনি ফিরে আসেন রাড়ীখালে, কারণ এখান থেকেই তার শুরু। বহুদিন পর আমি এসে এখানে দাঁড়ালাম। আমার সামনে এখন 100 বর্গ কিলোমিটার জুড়ে উদ্দাম সবুজ। আমি একে চিনি এবং চিনতে পারি না। বছর হলো এখানে দাঁড়াইনি আমি, 10, 12, 20 না 25, হিসেব করতে আমার ইচ্ছা হয় না। উগ্র চৈত্রে আমি দাঁড়াই একটি অচেনা গাছের সবুজ ছায়ায়। গাছটি চিনি না আমি, যখন ছিলাম আমি এ পল্লীর এ গাছ ছিল না, তবে তার ছায়া তার মতই সবুজ। আমি ভালোবেসে ফেলি তাকে,
আমার সামনে 100 বর্গ কিলোমিটার জুড়ে সবুজ ধান ক্ষেত। যখন ছিলাম আমি এ মাটির, যখন ছিলাম আমি এ জলের, তখন নিবিড় সম্পর্ক ছিল এসব জমির সাথে এক বালকের। কতবার সে বালক দাঁড়িয়েছে এইখানে, চোখ ভরে দেখেছে সুন্দর, বুক ভরে নিয়েছে সুগন্ধ। এই পদ্মার সঙ্গে আমার সম্পর্ক খুবই গভীর। এমন নয় যে আমি পদ্মায় বারবার ঘুরেছি, বেরিয়েছি, বাস করেছি, কিন্তু দূর থেকে পদ্মা দেখেছি। এমনকি পদ্মায় আমি ছেলেবেলায় মাছ ধরতে গিয়েছিলাম, ইলিশ মাছ। তো সবচেয়ে যে আমার মনে দাগ কেটে আছে তা হচ্ছে মধ্যরাতে স্টিমারের সিটি। আমাদের বাড়ি পদ্মা থেকে মাইল খানিক দূরে হবে, ঠিক পদ্মার পাড়ে বলা যায় না, কিন্তু যখন মথুরাতে গোয়ালন্দ থেকে বা চাঁদপুর থেকে স্টিমার আসতো, সেই স্টিমারের বাঁশি শব্দে ঘুম ভেঙে যেত এবং মনে হতো যে কোন দূর দূরান্ত থেকে যেন বাঁশির শব্দ এসে পৌঁছে এবং আমার ছেলেবেলাকে উন্মোচিত করে তুলছে। আমার প্রথম কবিতার বই যখন বেরোয়, তাই আমি নাম রেখেছিলাম অলৌকিক স্টিমার। যদিও অলৌকিকে আমি বিশ্বাস করি না, কিন্তু সেই কালে, সে সময় এই স্টিমারকে আমার মনে হতো যেন অনন্তের পাড় থেকে ভেসে আসছে এবং তার বাঁশি বাজছে। এই পদ্মা এখন অনেকটা মরে গেছে। পদ্মা থেকে অনেক খাল বেরিয়ে আমাদের বিলে চলে গিয়েছিল, সেই খালগুলো বন্ধ হয়ে গেছে, ফলে বিলে আর পলি মাটি যায় না, সেই মাছের উৎসবও নেই। পদ্মা নিজেই মৃত এবং পদ্মাকে দেখলে আমার শুধু মনে পড়ে যে একদিন পদ্মা কিরকম পদ্মা ছিল। অবশ্যই দিনরাত বলতেন, সবসময় বলতেন পড় পড় পড়, এবং একসময় পড়া আমার মনের মধ্যে ঢুকে যায়। আমার নিজের পাঠ্য বই এবং উপরের শ্রেণীর বাংলা এবং ইংরেজি পাঠ্য বই আমি অনেক পড়েছি। পরে আমাদের গ্রামে বড়রা একটি ক্লাব করেছিলেন, সেখানে কিছু উপন্যাস পাওয়া যেত এবং আমি প্রথম যে উপন্যাসটি পড়েছিলাম তার নাম আনোয়ারা। অবশ্যই আমি শেষ করতে পারিনি, কারণ উপন্যাস অত্যন্ত আপত্তিকর এবং আমার বাবা ভাবতেন বই মাত্র হচ্ছে পাঠ্য বই, ফলে উপন্যাস পড়লে ছেলেরা খারাপ হয়ে যায়। এবং আনোয়ারা যখন আমি অর্ধেক শেষ করেছি, যখন অত্যন্ত আবেগের মধ্যে রয়েছে, তখন আমার বাবা বইটি আমার হাত থেকে নিয়ে নেয় এবং সেই আনোয়ারা পড়া আমার আর শেষ হয়নি। এবং উপন্যাস পাঠের এই মধুর বিষাদ ভরা অভিজ্ঞতা আমার মধ্যে রয়েছে। আমাদের এই গ্রামটি কিন্তু পুকুর দিয়ে ঘেরা, রাড়িখাল অনেকটা পুকুরের গ্রাম, দিকে দিকে পুকুর, এবং আমার ছেলেবেলা পুকুর বোঝাই ছিল মাছে। পুঁটি আমার খুব প্রিয় মাছ, তারপরে নলা, বোয়াল, রুই,
কাতলা এই রাড়িখালের পুকুরে বোঝাই ছিল আয়। এবং আমাদের যখন ছেলেবেলায় পানি কমে আসতো কার্তিক মাসে, মাঝে মাঝে মাছ লাফিয়ে উঠতো এই ডাঙায় বা সড়কে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সেই মাছ গিয়ে ধরতাম। এবং অন্ধকারও নামতো এবং সন্ধ্যার পর তো ভয়ের মধ্যে আমরা ঘরে ঢুকতাম। রাড়িখালে ফুল ছিল দুটোই, একটি বন্যা ফুল আর একটি কচুরি ফুল, এবং এই দুটো আমার খুবই প্রিয় এবং পছন্দ। আমি এখনো বন্যা গাছ দেখলে তার ধবধবে সাদা ফুলের দিকে তাকিয়ে থেকে যে সুখ পাই, গোলাপের দিকে তাকিয়ে সে সুখ পাই না। এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে রূপসী ফুল বলে মনে হয় আমার কচুরি ফুল। এবং আমি মুগ্ধ ছিলাম। এবং আমার ছেলেবেলায় চারপাশে যেভাবে কচুরি ফুল ফুটতো, তাতে আমার বুক এখনো ভরে আছে। আমার হাই স্কুলে হেডমাস্টারের ঘরে একটি ছবি ছিল, জগদীশ চন্দ্র বসুর ছবি, যে ছবিটি খুবই বিখ্যাত এবং আমার খুব প্রিয়। এবং বহু বছর পরে এক ফটোগ্রাফার আমার একটি ছবি তুলেছিল, দেখে অনেকেই বলে যে দেখতে জগদীশ চন্দ্র বসুর মাত্র। হতেও পারে, কারণ ছেলেবেলায় আমি জগদীশ চন্দ্র বসুর প্রতি খুবই আকৃষ্ট ছিলাম। তার সরু চশমা, তার গালে আঙুল দিয়ে ধ্যান গম্ভীর ভাবে বসে থাকা, এটা আমার বুকের ভেতরে ঢুকে গিয়েছিল। এটি আড়িয়ল বেল, এবং এটা আমার জীবনের খুব বড় জায়গা দখল করে আছে। এটা আমার বাল্যকালের সবুজ সাদা প্রশান্ত মহাসাগরের মতো। এটি বর্ষাকালে জলে ভরে যেত, বিশাল ঢেউ উঠত, তারপরে ধান, আমন, আউশ এগুলো ফলতো, এবং ঢেউ আমাকে মুগ্ধ করেছে এই বিলের। এবং যখন শুকনোকাল, তখন নানা ফসল ফলতো, এবং ওই দূরে ছিল বড় ক্ষেত। এখন তো ইরি ক্ষেতে ভরে গেছে, ছিল বড় ক্ষেত, সেই বড় ক্ষেত মুগ্ধ করেছে। এবং এই বিল অভাবিত ভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। এই বিলের কথা আমার বিভিন্ন বইতে রয়েছে। জলকদর নিজের সঙ্গে নিজের জীবনের মধু নামে যে উপন্যাসটি রয়েছে, তার জলকদর এই বিলে মৃত্যুর অভিজ্ঞতা লাভ করেছে প্রায়, এবং জীবনের দিকে অগ্রসর হয়েছে এই বিলের মধ্যে, এই ধান ক্ষেতের মধ্যে। বাল্যকাল থেকে আমার প্রিয় সময় অনেকটা চৈত মাস এবং বৈশাখ মাস। আমি এই যে সূর্যের প্রচন্ড রৌদ্র, এই রৌদ্র আমার ভালো লাগে, অনেকটা মদ্যপানের মতো মনে হয়। এবং আমি কতদিন দুপুর বেলায় মাকে এবং বাবাকে এড়িয়ে চৈত্র এবং বৈশাখ মাসে এই বিল দিয়ে হেঁটে 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 অনেক দূরে, এখন সেই গাছগুলো নেই, যে ভিটাগুলো অনেকটা নেই। আমার ছেলেবেলায় এখানে ভিটার পর ভিটা ছিল, যেখানে কুমড়ো ফলতো, যেখানে বাঙ্গি, তারপর তরমুজ, তারপরে এগুলো ফলতো। এবং এখান থেকে তাকালে এই বাড়িটা দেখতে পেতাম। এটাও একটি প্রাচীন ধনীদের বাড়ি, তাদের বাড়ির যে উঁচু দালানের চুরো দেখা যেত, এটাও কতদিন স্বপ্ন জাগিয়েছে। এবং এখন যে বাড়িঘরগুলো এখানে দেখা যায়, এগুলো আমার ছেলেবেলায় ছিল না। এরপরে ছিল যদুবাবুর বাড়ি, সেই বাড়িটাও আমাদের এক স্বপ্নের বাড়ি ছেলেবেলার। কিন্তু এই বিল, এর বিশাল ঢেউ এবং এর যে ধান এবং বৈশাখ মাসে এর যে বিভিন্ন রং, এটা আমার মনের মধ্যে রয়েছে। এবং প্রশান্ত মহাসাগরের থেকেও এটি আমার কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ, এবং এটা আমাকে বিকশিত করেছে নানাভাবে, এবং আমার বিভিন্ন বইয়ের মধ্যে এটি রয়েছে। এবং এই বিলের বিশেষ করে রৌদ্রের মধ্যে, এবং আমার ছেলেবেলায় এই দূরে, এখন তো এক রং, ওই দূরে এখন গরুতে ভরা থাকতো। এবং গোধূলি যাকে বলে, সেই গোধূলির সময় যে গরুরা ফিরতো আমাদের গ্রামে, এদিক দিয়ে ফিরতো, সেই গরুরা তো এখন নেই। এখন গরুরা বাড়িতে থাকে, অস্ট্রেলিয়ান গরু বাড়িতে পাখা নিচে থাকে। এবং এখন এটি সবুজ, এবং এটি এখনো আমার বুকের মধ্যে আছে সেই আগের বিলের মতো। এবং ওই দূরে আমাদের এখানে নৌকো বাইচ হতো। নৌকো বাইচের বর্ণনা আমার একটি উপন্যাসের মধ্যে রয়েছে, যে কিভাবে কি উত্তেজনা ছড়িয়ে পড়তো আমাদের মধ্যে, শিশু কিশোরদের মধ্যে বিশেষ করে।
আর এদিকে এই বাড়িটা আমার বেশ ঘনিষ্ঠ। এই বাড়িতে আমার বাল্যকালের সবচেয়ে প্রিয় যে বন্ধু, তার বাড়ি রেজি। বহু বছর দেখা হয় না, কিন্তু রেজির কথা আমার বেশ মনে পড়ে।